জয় হিন্দ। আজকের ভিডিওটা হলো আগের দিনের বিভাজ্যতা চ্যাপ্টারেরই দ্বিতীয় ভাগ। এর আগের দিন প্রথম ভাগটা তোমরা ভিডিওটা দেখেছো, এটা হলো সেই ভিডিওরই দ্বিতীয় ভাগ। যারা প্রথম ভাগটা দেখোনি তারা প্রথম ভাগটা প্রথমে দেখে নাও, তারপরে দ্বিতীয় ভাগটা দেখো। এই ভাগে আমরা কি করব, এর আগের দিন আমরা নিয়ম কানুনগুলো জেনেছিলাম বিভাজ্যতার, তার সাথে সাথে কয়েকটা অঙ্ক করেছিলাম। আজকে আমরা কি করব, আজকে আমরা বিভাজ্যতা চ্যাপ্টারেরই আরও 10টা অঙ্ক করব। কেমন 10টা অঙ্ক পরীক্ষায় আসবে বিভাজ্যতা চ্যাপ্টার থেকে, সেগুলাই আজকে আমরা জানবো। তো আজকের ভিডিওতে আমরা 10টা অঙ্ক কমপ্লিট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি আছে আমরা দেখি। দেখো কি বলেছে, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে। দেখো কি বলেছে, 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি, আমরা যদি 1 2 3 4 এরকম লিখতে থাকি, দেখো তাহলে ওখানে কি আসবে, 4 5 6 7 8 9 আসবে একবার, তারপরে 10 11 12 13 14 করে, তারপর 18 আসবে, তারপরে এরকম করে 27 আসবে না। তার মানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যা, এরকম করে গুনতে হবে যে 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজিত সংখ্যা কতগুলি আছে। এইভাবে যদি আমরা গুনতে যাই অনেকটা সময় লাগবে, আর এভাবে গোনা সম্ভব না। 200-র বদলে যদি বলে দেয় 2000 পর্যন্ত, এভাবে গোনা সম্ভব না। আমরা কি করব, সিম্পলি কি করে করতে হয় দেখো, কত পর্যন্ত বলেছে, 200 পর্যন্ত। তার মানে এই 200 এটাকে ভাগ করব কত দিয়ে, যত দ্বারা বলেছে তত, 9 দিয়ে ভাগ করব। 9 দিয়ে ভাগ করি, দেখো 9 2 18, বাঁচলো 2, আবার এই 0 নেমে গেল, আবার করি, আবার 9 2 18, ভাগশেষ থেকে গেল 2। এই যে ভাগফলটা হলো, এটাই হলো 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে, 22টি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে, 22টি। 1 থেকে 200 পর্যন্ত 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি, 22টি। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 22। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 50 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে। ঠিক আছে, 50 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে। দেখো আমরা তো বের করতে পারবো। আমরা কি করব, প্রথমে 200 পর্যন্ত কতগুলি আছে বের করি। দেখো 200কে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, 7 2 14, 6 0, 7 7 49, 7 8 56, ভাগশেষ 4, ভাগফল কত হয়ে গেল তাহলে 28। কিন্তু দেখো এই 28টা কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না। কেন? কারণ এই যে 28টা সংখ্যা পেলাম সেটা হলো কি 1 থেকে 200 পর্যন্ত। 1 থেকে 200 পর্যন্ত সংখ্যার মধ্যে 28টা সংখ্যা এমন আছে যেটা 7 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের তো 1 থেকে 200 পর্যন্ত চাইনি, আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে 50 থেকে 200 পর্যন্ত। তার মানে আমরা এই 1 থেকে 200 পর্যন্ত আমরা বের করলাম। এবারে যদি আমরা 1 থেকে 50 অবধিটা বের করি, আর সেটা যদি 1 থেকে 200 পর্যন্ত যতগুলো আছে সেখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা 50 থেকে 200 পর্যন্ত এটা পেয়ে যাব। তাহলে আমরা 1 থেকে 50 অবধি কী করে বের করতে হবে, তাহলে সেম একই প্রসেস। 50কে ভাগ করব সিম্পলি 7 দিয়ে, 7 7 49। তার মানে 1 থেকে 50-এর মধ্যে 7টা সংখ্যা এমন আছে যেটাকে 7 দিয়ে ভাগ করা যাবে। আর 1 থেকে 200 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, 28টা সংখ্যা। তার মানে এই 28 থেকে আমরা যদি 7 বিয়োগ করে দিই তাহলে কত বাঁচবে, 21। তার মানে 21টা সংখ্যা হলো এমন সংখ্যা যেটা 50 থেকে 200-র মধ্যে আছে, আর যেই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যায়। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে আমাদের, অপশন বি 21। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো এর আগের প্রশ্নটাতে তোমাদের যেরকম ছিল সেখানে কিন্তু তোমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য 100 থেকে 200 বা 400 থেকে 500-র মধ্যে 9 দ্বারা, 400 থেকে 500-র মধ্যে 11 দ্বারা, এরকম কিন্তু তোমরা নিজেরা লিখে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আমি অতগুলো অঙ্ক করালাম না, কিন্তু তোমরা কিন্তু ওভাবে প্র্যাকটিস করতে পারো, নিজেরাই প্র্যাকটিস করবে। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো কি বলেছে, 300-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। বলছে কি 300-র সাথে কত যোগ করলে, দেখো 300কে আমরা যদি 11 দিয়ে ভাগ করি সেটা কিন্তু সম্পূর্ণরূপে বিভাজ্য হবে না। তাই 300-র সাথে কত যোগ করলে সেটা 11 দ্বারা বিভাজ্য করলে সেটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। আমরা কি করব, সিম্পলি 300কে ভাগ করব 11 দিয়ে। 300কে 11 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 11 2 22, বাঁচবে কত 8, এই 0 নেমে যাবে 80, আবার কী হবে 11-র সাথে
77 বাসবে কত 3। এবারে দেখো ভাগশেষ আমাদের কত হলো 3। এইবারে কি বলেছে, এবারে বলেছে 300-র সাথে কত যোগ করলে। তার মানে দেখো এটা এই যে সংখ্যাটা 300টা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো দুইটা কন্ডিশনে। কি, প্রথমত যদি 3 থাকতো না, এই যে 3টা, এটা 3 যদি বাঁচতই না, তার মানে কি 300 থেকে যদি 3 কম হইতো, 300 থেকে যদি 3 কম হইতো তাহলে এই 3টা বাঁচতই না, তাহলে 300টা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত। কিন্তু আমাদের তো 300 থেকে কম বলেনি, বলছে 300-র সাথে কত কোন ক্ষুদ্রতম যোগ করতে হবে। যদি আমাদের প্রশ্নে বলে দিত যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যেতাম কি 3 বিয়োগ করলে, 300 থেকে 3 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেটা 11 দ্বারা বিভাজ্য। কিন্তু আমাদের তো বিয়োগ বলেনি, আমাদের বলছে যোগ। তার মানে দেখো এখানে ভাগশেষ 3 না বেঁচে যদি 11 বাঁচতো, তাহলে কিন্তু দেখো 11 দিয়ে এই 11টা কেটে যেত। 3-এর জায়গায় যদি 11 বাঁচতো তাহলে কিন্তু 11 দিয়ে 11টা কেটে যেত। তার মানে এখানে আমাদের 3 আছে, আমাদের লাগে 11। তার মানে কত কম আছে, কম আছে হচ্ছে 8। তার মানে আরও যদি 8 যোগ থাকতো 300-র সাথে, তাহলে সেই সংখ্যাটা 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। তার মানে আমরা কি করলাম, এই যেটা ভাজক আছে ভাজকটা থেকে ভাগশেষটাকে বিয়োগ করে দিলাম, ভাজকটা থেকে ভাগশেষটা বিয়োগ করলাম, যেটা হলো সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? বোঝা গেল কি বোঝাতে চাইলাম? যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাবে, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু আশা করি তোমরা যদি ভিডিওটি আরেকবার দেখো, আমি কি বললাম সেটা যদি আরেকবার শোনো, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা কী বলেছে, দেখো এর আগের অঙ্কটাতে আমরা করলাম কোন সংখ্যা যোগ করলে, এটাতে কি আছে বিয়োগ করলে। 400 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। দেখো এর আগের অঙ্কটাতে আমি তোমাদেরকে বলে দিলাম যে বিয়োগ করলে কি করতে হয়, এই অঙ্কটাতে আমরা সেটা অ্যাপ্লাই করব। কি করব, এই 400কে ভাগ করব কি দিয়ে, 12 দিয়ে। ঠিক আছে, 12কে 12, 12 দিয়ে 24, 12 দিনে 36, কত হলো 4, এই শূন্যটা আবার নেমে যাবে 40, আবার 12 3 36, আবার 4 নিচে নেমে যাবে। এইবারে দেখো কি বলেছে, এই যে 4 ভাগশেষ থেকে গেল, তার মানে এই 4 ভাগশেষ যদি না হতো তাহলে শূন্য থাকতো ভাগশেষ। শূন্য ভাগশেষ মানে কি সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। এবারে এই 400-তে 4 ছিল বেশি বলেই না ভাগশেষ আমাদের 4 বেঁচে গেল। যদি 400-তেই 4 কম থাকতো, 400টাতে যদি এই 400-তেই যদি 4 কম থাকতো, 4 যদি কম থাকতো, তাহলে এই ভাগশেষ 4টা আর থাকতো না। তার মানে 400 থেকে যদি 4 কম থাকতো তাহলে কত হতো, 396। তার মানে 396 হলো এমন একটা সংখ্যা যেটা 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। তার মানে কি 400 থেকে কত কম, 4 কম। তার মানে 400 থেকে আমরা যদি 4টা বিয়োগ করে দিই, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। যখনই আমাদের বিয়োগ বলবে তখন আমাদের উত্তর কী হয়ে যাবে, এই ভাগশেষটাই হয়ে যাবে আমাদের উত্তর। তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। পরবর্তী প্রশ্ন কি বলেছে, 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। 12 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত, 9999 হলো। এবারে এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, 12 দিয়ে। যেহেতু 12 দ্বারা বলছে, 12 দিয়ে ভাগ করো। দেখো 99কে 12 দিয়ে ভাগ করলে 12 5 60, 12 6 72, 12 6 72, 12 7 84, 12 7 84, 12 8 96। তার মানে 12 8 96 হবে, 12 8 96 কত হবে 3, এই 9টা নিচে নেমে যাবে 39, আবার 12কে 12, 12 2 24, 12 3 36, আবার 3, এই 9টা নেমে যাবে 39, আবার 12 3 36, বাজবে কত 3। তার মানে দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা 9999। এখানে যদি 3 কম থাকতো তবেই সেই সংখ্যাটা 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হতো। কেন? কারণ ভাগশেষ আমাদের 3 বেরিয়েছে। এবারে এই যদি 3টা নাই থাকতো তাহলে 9999 মানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কিন্তু 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যেত।
তাহলে 3 বেশি ছিল, তার মানে কি এটাতে যদি 3 কম হবে সেই সংখ্যাটাই 12 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। তার মানে 99, এই 9999 এর মধ্যে যদি 3 কম থাকে মানে মাইনাস যদি 3 হয়, তার মানে কত হয়ে যাবে দেখো 6, এখানে 9, এখানে 9, এখানে 9, মানে 9996 এটা হয়ে যাবে আমাদের উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো করার সময় এই যে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, এগুলো কিন্তু মাথায় রাখবে, ভালো করে দেখো আমি বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কী করতেছি, ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কী করতেছি, সেটা ভালো করে লক্ষ্য করবে। চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 13 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কি করব আমরা, সেম একই প্রসেস। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1 2 3, মানে 1-এর পরে 3টা শূন্য, এটাকে ভাগ করব আমরা কত দিয়ে? 13 দিয়ে। 13-এর ঘরে নামাতে পারো, 13 সাথে 91, বাজবে কত? 9, এখানে 0, 90। 13 সাথে 91 হবে না, তার মানে 13 6। 13 6 কত? 13 6 হচ্ছে তোমার 78। 13 6 78, তাহলে কত হলো? 12। বিয়োগ করলে কত হবে? 12। বিয়োগ করলে হচ্ছে 12। এইবারে দেখো, এইবারে কি বলেছে যে ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? এবারে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে দেখো এই 1000-এ দুইটা কন্ডিশন হতে পারে। এই 1000-এ 12 বেশি আছে, তোমরা বলতে পারো যে 1000-এ 12 বেশি আছে, তাই 1000টা 13 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে না। তার মানে 1000-এ যদি 12 কম হয় তাহলে সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে, কিন্তু সেই সংখ্যাটা কি আমাদের উত্তর হবে? কারণ 1000-এর যদি আমরা 12 বিয়োগ করে দিই, 1000 থেকে যদি আমরা 12 বিয়োগ করে দিই, তাহলে সেটা কত হবে? 988, 988 হয়ে যাবে। 988 হয়ে যাবে। সেটা তো আর 4 অঙ্কের সংখ্যা থাকলো না, সেটা তো 3 অঙ্কের সংখ্যা হয়ে গেল। আমাদের 4 অঙ্কেরই সংখ্যা লাগবে, তার মানে কি আজ 1000 থেকে বেশি হবে, 1000 থেকে সংখ্যাটা বেশি হবে। এবারে দেখো এখানে 12 না থেকে 13 দিয়ে 12কে কাটা যাবে না, 12 না থেকে যদি এখানে 13 হতো তাহলে কিন্তু 13 দিয়ে 13টা কাটা চলে যেত, তার মানে 12 তো এখানে 1 কম আছে, তার মানে 1 যদি বেশি থাকতো, মানে এখানে যদি 13 হতো তাহলে এই 13 দিয়ে এই 13টা পুরোটা পরে কেটে যেত, তার মানে এই 13 এখানে 1 বেশি হওয়া মানে কি এই পুরো সংখ্যাটাতে 1 বেশি হওয়া, তার মানে 1000-এর বদলে যদি আমাদের এই 1001 হতো, সেই সংখ্যাটা সম্পূর্ণরূপে 13 দ্বারা বিভাজ্য হতো। তার মানে এই সংখ্যাটাই হয়ে যাবে আমাদের উত্তর, 1001। অপশন এতে দেওয়া আছে, তার মানে অপশন এ হয়ে গেল আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? দেখো তোমাদের যদি বারবার আমি বলছি, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দেবো, কমেন্টেই বুঝিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? যার যেটা অসুবিধা হবে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। কিন্তু আশা করি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হবে না। তারপরেও যদি হয় তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে আমাকে জানাতে পারো। চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি সংখ্যাকে 242 দ্বারা ভাগ করলে 45 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 22 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুব আসে। এই টাইপের অঙ্কগুলো যখনই আসবে আমরা কি করব, প্রথমে চেক করে নেব। দেখো যে প্রথমে 242কে যে কোনো একটা সংখ্যাকে, প্রথমে একটা সংখ্যাকে 242 দ্বারা ভাগ করেছিল, সেখানে 45 ভাগশেষ থেকেছে। এবারে সেই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করবে? 22 দ্বারা। ঠিক আছে, তাই দেখো প্রথমে আমরা কী করব, এই 22 দিয়ে এই 242কে প্রথমে ভাগ করে দেখব যে ভাগ যায় কি যায় না। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই চলে যায়। তো দেখো 22 দ্বারা 242 ভাগ চলে যায়, 242কে 22 দ্বারা ভাগ করা যায়। এইবারে তার মানে যেই সংখ্যাটাকে আমরা 242 দিয়ে ভাগ করছি সেখানে 45 ভাগশেষ থাকছে, সেই সংখ্যাটাকে যদি আমরা 22 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকবে? সিম্পলি কিছু করব না, প্রথমে চেক করে নেব যে এই 242কে এটা দিয়ে ভাগ যাচ্ছে কি না। হ্যাঁ, 22 দিয়ে ভাগ চলে যাচ্ছে, চলে গেল। তারপরে কি করব, এই যে ভাগশেষ মানে 45, এটাকেই ভাগ করে দেবো সিম্পলি এই যে 22 দিয়ে। কি করব তাহলে, 22 একে 22, 22 দুগুণা 44, ভাগশেষ কত? 1। এই ভাগশেষটাই হয়ে যাবে আমাদের উত্তর, তার মানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 16^132কে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে। দেখো এই কোশ্চিনটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, কোশ্চিনটা দেখে ভাবে যে এই কীভাবে অঙ্কটা করব, কোশ্চিনটাই ভয় পেয়ে যায়, কোশ্চিনটা দেখে ভয় পেয়ে যায়। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। একটা জিনিস তোমাদেরকে শুধু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? প্রথমে দেখতে হবে এখানে কত আছে 16, এখানে কত আছে 17। ঠিক আছে, যখনই এরকম থাকবে এখানে 16 এখানে 17 মানে এক বেশি কোনো একটা সংখ্যাকে যার পাওয়ার দেওয়া আছে সেটাকে ভাগ করব তার থেকে এক বেশি সংখ্যা দিয়ে, মানে এখানে 15 থাকলে এখানে 16, 21 থাকলে 22, এভাবে যখনই থাকবে তখনই আমরা কি করব, এই যে 16-র মাথায় কত আছে 132 আছে না, এইটাকে আমরা ফলো করব। ঠিক আছে, প্রথমে কি চেক করব? প্রথমে চেক করব এই যে 16কে ভাগ করতে হবে কত দিয়ে বলেছে, 17 দিয়ে। এটা দেখব যে এটা সবসময় +1 মানে এক বেশি হবে। যদি এরকম হয় তাহলে আমরা কি করব, এর ঘাত বা পাওয়ারটা দেখব। পাওয়ার কত আছে 132, পাওয়ার কত আছে দেখব জোর আছে না বিজোড় আছে। 132 জোর না বিজোড়? 132 জোর। যখনই জোর সংখ্যা থাকবে সিম্পলি আমরা লিখে দেবো ভাগশেষ কত হবে 1। যখনই জোড় সংখ্যা থাকবে আমরা সিম্পলি কি লিখে দেবো ভাগশেষ 1। তাহলে কন্ডিশন কি অঙ্কটা করার? প্রথমে আমরা চেক করব এই এখানে 16 আছে, এখানে যেটা দিয়ে ভাগ করতে হবে সেটা হবে এক বেশি মানে +1 হবে। এখানে যদি 21 থাকতো এখানে হতো 22, এখানে যদি 25 থাকতো এখানে হতো 26 মানে এক বেশি হতো। বোঝা গেল? তখন আমরা কি করব, পাওয়ারটা দেখব। পাওয়ারটা কি দেখব, জোর আছে না বিজোড় আছে। যদি জোর থাকে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 1, মানে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ হবে 1। বোঝা গেল? বিজোড় হলে কী হবে সেটা আমি নেক্সট অঙ্কে তোমাদেরকে বলছি। দেখো তার মানে এখানে উত্তর কী হয়ে যাবে আমাদের, অপশন ডি। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্নটা সেম একই রকম প্রশ্ন, খালি এখানে কি আছে দেখো 24, 24 উপরে কত আছে 371, এটাকে ভাগ করবো আমরা কত দিয়ে 25 দিয়ে। দেখো এই 24 থেকে 25 মানে +1 এক বাড়তেছে। তাহলে আমরা কি করব, এই পাওয়ারটা দেখব, পাওয়ারটা জোর না বিজোড়। এবারে কিন্তু পাওয়ারটা বিজোড় আছে, এর আগের অঙ্কটাতে জোর ছিল, এবারে বিজোড়। জোর থাকলে আমরা কি বলছিলাম, জোর থাকলে আমাদের উত্তর হয়ে যাবে 1, আর কোনো কিছু দেখবো না। জোর থাকলে উত্তর আমাদের 1 হয়ে যাবে। কিন্তু বিজোড়ের ক্ষেত্রে কি হবে, বিজোড়ের ক্ষেত্রে আমাদের উত্তর হবে এই যে এখানে যেটা লেখা আছে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। বোঝা গেল? এখানে 24 আছে লেখা, তার মানে উত্তর হয়ে যাবে আমাদের 24। কত ভাগশেষ থাকবে, 24 ভাগশেষ থাকবে। বোঝা গেল? এখানে 25 লেখা থাকলে 25, 26 যেটাই লেখা থাকবে মানে যেটার মাথায় পাওয়ারটা দেওয়া আছে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর, মানে 24 হয়ে যাবে আমাদের উত্তর, মানে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে আমাদের অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তার মানে আমি তোমাদেরকে কী বললাম, পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়ে যাবে উত্তর, পাওয়ার যদি জোর থাকে তাহলে 1 হবে আমাদের উত্তর। বোঝা গেল? এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষায় আসলে স্টুডেন্টরা অঙ্কটা দেখেই ভয় পেয়ে যায়, অঙ্কটা হাতই দেয় না বা করার চেষ্টাও করে না। কিন্তু তোমরা বারবার বলছি তোমাদেরকে, তোমরা এই অঙ্কটা কিন্তু মনে রাখবে। আমি তোমাদেরকে যেটা প্রসেসটা বললাম সেই প্রসেসটা মনে রাখবে। তোমাদের অঙ্কটা করতে 1 মিনিটও সময় লাগবে না, 1 মিনিট কি 10 সেকেন্ডও সময় লাগবে না। তোমাদেরকে এই গোল খালি কালি করতে যতটা সময় লাগবে, ওএমআরটা ফিল করতে যতটা সময় লাগবে অতটুকুই, তোমাদেরকে ভাবতেও হবে না। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কী আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এটা খুব একটা ভালো অঙ্ক। 6n² + 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য? অপশান কি দেওয়া আছে, শুধুমাত্র 6, শুধুমাত্র 12, শুধুমাত্র 6 এবং 12, 6, 12 ও 18। ঠিক আছে, এবার দেখো এই 6n² + 6n এটা থেকে যদি আমরা কমন নিই, কি কমন যাবে 6n, আর এখানে কী হবে n+1, n × n+1। তার মানে দেখো এখানে যে আছে 6n × n+1, এটা দেখেই আমরা বুঝতে পারতেছি এই সংখ্যাটা 6 দ্বারা তো বিভাজ্য হবেই, কারণ 6 আছে এখানে অলরেডি। তার মানে এই অঙ্কটা বা এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবেই, এটা শিওর। ঠিক আছে, 6 দ্বারা তো বিভাজ্য হবেই। কিন্তু এবারে যদি আমরা এখানে ফলো করে দেখো n × n+1, n × n+1 মানে কি, n × n+1 মানে একটা সংখ্যা যদি 3 হয় আর একটা সংখ্যা হবে 4, একটা সংখ্যা যদি 7 হয় একটা সংখ্যা হবে 8, একটা সংখ্যা যদি 8 হয় আর একটা সংখ্যা হবে 9। ঠিক আছে,
এটাই না, মানে এটা n ইন্টু n প্লাস ওয়ান মানে কি, এটাই পরপর দুটো সংখ্যা। এবারে কিন্তু তোমরা ভালো করে যদি লক্ষ্য করো, ভালো করে যদি তোমরা আগের ভিডিওটা করেছো, মানে আগের অংশটা প্রথম ভাগটা যদি করেছো আমার ওই ভিডিওটা যদি তোমরা দেখেছো বিভাজ্যতা চ্যাপ্টারের, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি পরপর দুটো সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য, সর্বদা 2 দ্বারা বিভাজ্য বলেছি তোমাদেরকে। তার মানে এই যে n ইন্টু n প্লাস ওয়ান এটাও কিন্তু 2 দ্বারা বিভাজ্য। এবার দেখো এই গোটা সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য আবার 2 দ্বারাও বিভাজ্য। তার মানে দেখো কোনো সংখ্যা যদি 6 দ্বারাও বিভাজ্য হয় আবার 2 দ্বারাও বিভাজ্য হয়, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 12 দ্বারা বিভাজ্য হবে। তার মানে দেখো এখানে অপশনে আমাদের যেখানে 6 এবং 12 দেওয়া আছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ কি, শুধুমাত্র 6 করলে কিন্তু হবে না, কারণ অপশনে 6 এবং 12 দেওয়া আছে। তার মানে এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।